কত শতাব্দীর লাঞ্ছনা বুকে নিয়ে আমরা যে পথ হেঁটে চলছি। বারুদ ঠাসা বুকে কবে জ্বলে উঠবো, তারই তরে দিন শুধু গুনছি। অসংখ্য প্রতিবাদে প্রতিবাদে প্রতিরোধে এ মিছিল হয়ে ওঠে দুর্বার। উত্তাল জনসমুদ্র একদিন হানবে আঘাত বারে বার। আমরা এসেছি শুভেন্দু মাইতির কাছে। শুভেন্দু মাইতিকে আমরা গানের মানুষ হিসাবে জানি, কিন্তু আপনার তো একটা রাজনৈতিক পরিচয় বা আপনার রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। এই বিষয়টা, আপনার জীবনের এই জায়গাটা নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই। কত স্বপ্ন দেখলাম বুকে। বামফ্রন্ট সরকার তৈরি হলো এবং প্রথম বামফ্রন্ট সরকার, ইট ওয়াজ অ্যান এক্সেলেন্ট ওয়ান। এই সরকার ছিল প্রকৃত গরিব মানুষের সরকার। পার্টি সদস্য নেই। সরকারের পর পঞ্চায়েত নির্বাচনের জন্য পার্টি সদস্য খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, খালি আমরা ঘুরে ঘুরে গ্রামে কি ভালো সৎ ছেলে গরিব বাড়ির, তাকে প্রার্থী করার চেষ্টা করেছি। এবং এই প্রথম পঞ্চায়েত, প্রথম যে পঞ্চায়েত ৭৮-এর পঞ্চায়েত নির্বাচন, এটা ছিল সত্যিকারের স্বপ্নের পঞ্চায়েত, গরিব মানুষের পঞ্চায়েত। যে ছেলেটা লেখাপড়া জানে না, সে পঞ্চায়েত চালাচ্ছে। আদিবাসী রমণী জ্যোৎস্না মান্ডি, সে পঞ্চায়েতের প্রধান হচ্ছে। পড়াশোনা জানে না, স্বপ্নের মতো মনে হচ্ছে আমাদের। স্বপ্ন দেখলাম মতো। দ্বিতীয় পঞ্চায়েত ৮৩ থেকে প্রাইমারি স্কুলের শিক্ষকরা আস্তে আস্তে পঞ্চায়েতে ঢুকে দাঁড়ালো। এই কিন্তু মধ্যবিত্তের দখল শুরু হলো পঞ্চায়েতের। তৃতীয় পঞ্চায়েত থেকে সেকেন্ডারি স্কুলের মাস্টারমশাই এবং অধ্যাপকরা ঢুকলেন পঞ্চায়েত। ধীরে ধীরে বুর্জোয়া, আস্তে আস্তে বুর্জোয়া কথা সব বলছি না আমি, অর্থাৎ গরিব মানুষ আস্তে আস্তে সরে আসছে, মধ্যবিত্ত মানুষের হাতে চলে যাচ্ছে পঞ্চায়েতি ব্যবস্থা। কিরকম অদ্ভুত ভাবে একটা ঘটে যাচ্ছে, ভালো লাগেনি ব্যাপারটা, কষ্ট পেয়েছি বারবার। কিন্তু কি বা করার ছিল, কতটুকু বয়স তখন, কতটুকু অভিজ্ঞতা, কতটুকু লড়াই করার ক্ষমতা। তাও এর ভেতরে আমি কিন্তু বারবার আমার ক্ষমতা মতো কিন্তু চিৎকার করবার চেষ্টা করতে, পড়ার চেষ্টা করতে পারি। এবং সেই সময় জানো, মানে সেই সময় যে টার্ন, এই ছবি থেকে টার্নটা নিল দ্বিতীয় পঞ্চায়েতের পর 1986 সাল, হোপ 86 সুভাষদার উদ্যোগে, একটি সরকারি দপ্তরের উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হলো যুব ভারতী মঞ্চে, ক্রীড়াঙ্গনে। সেই সংস্কৃতি উৎসব, যে সংস্কৃতির বিরুদ্ধেই আমরা সারা জীবন যুদ্ধ করেছি। গণনাট্য সংঘের পরবর্তী রাজ্য কমিটির মিটিংয়ে এই হোপ 86-এর বিরুদ্ধে আমরা মাত্র ৩ জন মুখ খুললাম রাজ্য কমিটির সদস্যের, আর সবাই চুপ থাকলেন। আমার সেদিন থেকে কিন্তু মন ভাঙতে শুরু করল। তারপর হলদিয়াতে গিয়ে 91 সাল থেকে হলদিয়া উৎসবটা তৈরি করলাম। এমন একটা উৎসব তৈরি করবো ভাবলাম যে ধর্মহীন একটা কোন উৎসব, যা ভারতবর্ষে এত বড় উৎসব হয় না, যেটা ধর্ম, তার সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। 2 বছর পরে সে উৎসবটা আমার হাতছাড়া হয়ে গেল। এত মানুষের জনসমাগম দেখে সে উৎসবে প্রথম যে 2 বছর মেলা হতো কি না, একদম গ্রামীণ মেলা। পশ্চিমবাংলা থেকে নামি দামি শিল্পী বলতে উৎপলেন্দু চৌধুরী গাইতে গেল, অজিত গাইতে গেল, রুমা গৌর ঠাকুর, অজিত পান্ডের কথা বলছেন, অজিত পান্ডে গাইতে গেল। এবারে 93 সাল থেকে সে উৎসবটা আমার হাত থেকে নিয়ে নেওয়া হলো।
আচ্ছা। নিয়ে সেটাকে একটু একটু করে আটবার এবং তার ভেতরে উল্লাস এবং বিলাস এবং মানে বোম্বাই সংস্কৃতির প্রভাব প্রচুর প্রধান হুম। তার ভিতরে। আমার এবং সে সংঘাত আমার সাথে তীব্রতর হলো একবারে। তাছাড়াও হলদিয়াতে পার্টির ভেতরে দুর্নীতি ইত্যাদি নিয়ে মুখ খুলেছিলাম। এই নিয়ে আমার সঙ্গে সংঘাতও হয় তৎকালীন নেতৃত্বের। ততদিনে হলদিয়ায় কি লক্ষণ শেঠ সামনে? লক্ষণ তো অনেক আমার আগে থেকে, ও তো হলদিয়ারই ছেলে। হুম। আমি তো এখান থেকে গেছি লক্ষণ। মানে ওই মুকুটহীন সম্রাট বলে ততদিনে হ্যাঁ, পরিচিত ঠিক হয়ে আছে, গেছে। ওই মুকুটের কি দাম আছে জানি না। হুম। সে মুকুট কোথায় এখন? হুম। হ্যাঁ, বরং অদৃশ্য মুকুটের দাম থাকে, দৃশ্য মুকুটের কোনো দাম থাকে না। তা আমি শেষ পর্যন্ত 94 সালে আমাকেই আমার পার্টির সদস্যপত্রে ড্রপ করে দেয় আচ্ছা। লক্ষণরা। তা যেদিন আমার মনে আছে 1994 সালের 4 মে আমি হলদিয়া থেকে চলে আসি আমার 2 সন্তান, আমার স্ত্রীকে নিয়ে। তখন আমার পকেটে 1335 টাকা। আমি 2700 টাকা পেতাম ওল্ড ড্যামের ওয়েজ। তখন আমার পকেটে 1335 টাকা। এই নিয়ে আমি চলে আসি হলদিয়াতে। তারপর থেকে আমি বারবার সেদিকেও একজন কমিউনিস্ট পার্টির নেতাকে বলেছি যে আমাকে বামপন্থা থেকে সরাতে চেয়েছিল কিন্তু বামপন্থীরাই। কংগ্রেস আমার পার্টি মেম্বারশিপ ড্রপ করেনি, হ্যাঁ, বামপন্থী করেছিল। ঠিক। ব্যর্থ হয়েছে, পারেনি। আমি এখনো বামপন্থী আছি, বরং তাদেরই অনেকেই এখন বামপন্থা ত্যাগ করে অন্যদিকে গেছে। আমার একটা জিনিস বারবার ধরে মনে হয়েছে, ধরো আমি সেদিন একজন কমিউনিস্ট পার্টির নেতাকে বলেছি যে পাড়ার মুদির দোকানের নাম, তোমার একটা মুদির দোকান আছে পাড়ায়, তুমি তার নাম রাখতে পারো দি গ্রেট ইন্টারন্যাশনাল স্টোর্স, ঠিক রাখতেই পারো। এবং তুমি যদি ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করো ওই নামে, তাহলে ভারতবর্ষের কোনো আইন নেই তোমাকে আটকাবে। ঠিক। তাহলে কিন্তু যাই নাম দাও না এখন, আসলে তো একটা মুদির দোকান। আর তুমি সাইনবোর্ড লাগিয়ে দিলে দি গ্রেট ইন্টারন্যাশনাল স্টোর্স। ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি তো ওই রকম, মুদির দোকানে দি গ্রেট ইন্টারন্যাশনাল স্টোর্স লাগানো। আসলে কমিউনিস্ট পার্টির নেতারা কি বিশ্বাস করেন যে ভারতবর্ষের শ্রমিক শ্রেণী একদিন বলপ্রয়োগে রাষ্ট্র ক্ষমতা দখল করবে? নেতারা বিশ্বাস করেন যা তা তার কর্মসূচিতে লেখা আছে? করেন না। কিন্তু লেখা আছে। তাহলে যা বিশ্বাস করেন না তা লিখে রাখেন কেন? আর যেটা কথা হলো যে দেখো, মানে এই যে কমিউনিস্ট পার্টির গড়ে ওঠার কতগুলো পথ বা পদ্ধতির কথা আছে, কমিউনিস্ট পার্টিতে সঠিক নেতৃত্ব তৈরির কতগুলো পথ আছে, এটা কমিউনিস্ট পার্টির পুরনো মানুষই স্থির করে দিয়ে গেছেন। সেটা হলো একটি গণসংগঠনের ভেতর দিয়ে, পরীক্ষা নিরীক্ষার ভেতর দিয়ে ভালো কর্মীরাও যাচাই হয়ে আসেন। সে যুব, ছাত্র, মহিলা, অসংগঠিত শ্রমিক, এগুলি গণসংগঠনের ভেতর যে সাংস্কৃতিক সংগঠন। তারপর তিনি এর মধ্যে থেকে শ্রেষ্ঠ সন্তানগুলিকে তুলে নিয়ে কমিউনিস্ট পার্টি তাদের নারিশ করবে কিভাবে না, তাদের শ্রেণী সংগঠনে অর্থাৎ শ্রমিক বা কৃষক সংগঠনের কাজ করতে পাঠাবে। এই শ্রেণী সংগঠনের আগুনে অগ্নিশুদ্ধ হয়ে
সে এসে তারপর কমিউনিস্ট পার্টির নেতা হয়। এটা হচ্ছে চিরকালীন কমিউনিস্ট পার্টির নিয়ম। হুম। এই নিয়ম ভাঙলেন প্রথমে প্রমোদবাবু। প্রমোদ দাশগুপ্ত। তিনি তার অত্যন্ত স্নেহভাজন পাঁচজন পঞ্চপাণ্ডব বলি দীনেশ মজুমদার, বুদ্ধদেব ভট্টাচার্য, শ্যামল চক্রবর্তী, সুভাষ চক্রবর্তী এবং আমাদের অনিল বিশ্বাস, এই পঞ্চপাণ্ডবকে সরাসরি যুব থেকে পার্টির নেতা বানিয়ে দিলেন, মন্ত্রীও বানিয়ে দিলেন। হুম। লিপ জাম্প, একটা পদ্ধতিকে জাম্প করে বুদ্ধদেব ভট্টাচার্য তো সেই অর্থে কখনো ছাত্র কখনো- করেননি, উনি একেবারে সরাসরি ডিওয়াইএফআই করলে মানে কোনো শ্রেণী সংগঠনের কাজ করলেন না। হ্যাঁ, জ্যোতিবাবু যখন পার্টি জয়েন করেন তখন কিন্তু কাকাবাবু মানে মুজফ্ফর আহমেদ তাকে রেলে ট্রেড ইউনিয়ন করতে পাঠিয়েছিলেন। উনি তো রেলের ট্রেড ইউনিয়ন থেকে জানেন, নির্বাচিত জ্যোতিবাবু হতেন। কিন্তু রেলের ইউনিয়নের বেঞ্চিতে শুয়ে রাত কাটিয়েছেন। হুম। তবে জ্যোতি বসু হয়েছিলেন কিন্তু। হুম, হুম। এটাই পদ্ধতি। হ্যাঁ, কদিন আগে একজন পুরানো কমিউনিস্ট আন্দোলনের কর্মীর কাছ থেকেই শুনেছিলাম, তিনিও আক্ষেপের সুরে বললেন যে আমরা সর্বহারার একনায়কতন্ত্রের কথা বলে থাকি, কিন্তু সর্বহারারা পিছনে পড়ে যায়, শুধু একনায়কতন্ত্রটা থেকে যায়। সর্বহারার একনায়কতন্ত্র এই শব্দটিও গত পার্টি কংগ্রেসে কর্মসূচি থেকে বাদ দেওয়া হয়েছে, নেই ওটা বাদ দেওয়া হয়েছে। এখন আর সর্বহারার একনায়কতন্ত্র, পৃথিবীটা অনেক পাল্টেছে। সর্বহারার একনায়কতন্ত্র বেসিক্যালি যে কথাটা বলছিলাম যে আমরা তো আসলে কি, আমরা কি কমিউনিস্ট পার্টির নামটা লেখার অধিকারী? আমরা তো বেসিক্যালি ধরো এমএন রায়ের যে র্যাডিক্যাল হিউম্যানিজম, যুক্তিগ্রাহ্য মানবিকতা, তার যে তত্ত্ব, তার থেকে একটু এগিয়ে বেটা আমরা বলতে পারি যে সোশ্যাল ডেমোক্র্যাট। হ্যাঁ, অর্থাৎ গণতন্ত্রের ভেতর দিয়ে আস্তে 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 সমাজতান্ত্রিক যে চৈতন্য তাকে প্রতিষ্ঠিত করা বা সমাজতান্ত্রিক সুযোগ সুবিধাগুলি জনগণকে দেওয়া যায়। হ্যাঁ, এবং এই যে কমিউনিস্ট পার্টি নির্বাচনী প্রক্রিয়াতে অংশগ্রহণ করলেন যে তত্ত্ব অনুযায়ী ডিমিট্রভের, তাতে তিনি বলেছেন যে কমিউনিস্ট পার্টি যদি রাষ্ট্র ক্ষমতার একটি ক্ষুদ্রতম অংশেও পরিচালনার অধিকার পায়, তাহলে তারা এমন দৃষ্টান্ত স্থাপন করতে পারে যে মানুষই বিশ্বাস করবে যে এরা অনেক বড় দায়িত্ব পালনে সক্ষম হবে, এই আস্থা মানুষের তৈরি হবে। অর্থাৎ রাষ্ট্র ক্ষমতার ক্ষুদ্রতম অংশে, পঞ্চায়েতে, মিউনিসিপ্যালিটিতে যদি কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসতে পারে থ্রু ডেমোক্রেসি, ভোটের ভিতর দিয়ে, তারা এমন দৃষ্টান্ত স্থাপন করতে পারে যে মানুষ তাদের প্রতি আস্থাশীল হবে যে এরা বড় কাজ দিলে সে কাজও করতে পারে। 34 বছর রাষ্ট্র ক্ষমতার একটি অংশ আমরা থাকলাম, তাহলে সেই তত্ত্ব অনুযায়ী আমাদের তো মানুষের আস্থা আমাদের তো অনেক বেশি বেড়ে যাওয়ার কথা। ঠিক পারলো না কেন? এটা মূল্যায়ন করতে হবে। একদম। হ্যাঁ, সে মূল্যায়ন করছেন, অন্য মানুষকে দোষ দিচ্ছেন, জনগণের দোষ, জনগণ ভুল করেছে। আরে জনগণ ভুল করেছে কথা কখনো বলে বামপন্থীরা? যিনি বলেন তিনি বামপন্থী, যিনি বলছেন জনগণ ভুল করেছে। মানুষের আস্থা আমরা হারিয়েছি আর দোষ দিচ্ছি মানুষকে।